ইডিয়ান বিস্ময়ে তাকিয়ে থাকে সেই রহস্যময় ড্রাগনের ডিমের দিকে। হঠাৎই তার কানে আসে হৃৎস্পন্দনের শব্দ। এটা কেন হৃৎস্পন্দনের শব্দ হচ্ছে? লিটল পার্পল, যে এতক্ষণ ঘুমিয়েছিল, আচমকা গর্জন করে দূরে সরে যায়। ইডিয়ান অবাক হয়ে বলে, এই তুমি কি ভয় পাচ্ছ? লিটল পার্পল বিস্ময়ে ফিসফিস করে, গুরু, আপনার কাছে ড্রাগনের ডিম কিভাবে? ইডিয়ান দ্বিধায় উত্তর দেয়, আমি তো এটা কিনে এনেছিলাম, সবাই বলেছিল এটা নষ্ট ডিম, কিন্তু হঠাৎ করে এতে জীবনের লক্ষণ দেখা যাচ্ছে। ডিমের ভেতর থেকে আসা শক্তি যেন চারপাশে ছড়িয়ে পড়ছে। লিটল পার্পল গম্ভীর কণ্ঠে বলে, এই ডিমের আসল মালিকরা রাজা স্তরের কিংবদন্তিকে ছাড়িয়ে গেছে। ইডিয়ান হতবাক হয়ে যায়, কি বললে? রাজা স্তরের ওপরে আরও স্তর আছে? লিটল পার্পল মাথা নাড়ে, হ্যাঁ, তবে আমি নিশ্চিত নই ঠিক কি নামে পরিচিত। ডিম হঠাৎ স্থির হয়ে যায়। ইডিয়ান মনের ভেতর ভাবে, মার্শাল প্যাভিলিয়নের লোকেরা বলেছিল এটা কখনো ফোটে না, অথচ এখন জীবনের লক্ষণ দেখা যাচ্ছে। সে ডিমটিকে ইনভেন্টরিতে রেখে বলে, থাক, আপাতত এটাকে সরিয়ে রাখি। কিন্তু লিটল পার্পল হঠাৎ চিৎকার করে ওঠে, গুরু, আমি বুঝতে পেরেছি, এটা হলো মৌলিক কোর। ইডিয়ান বিস্ময়ে বলে, তুমি বলতে চাইছো মৌলিক কোর ড্রাগনের ডিমকে পুনর্জীবিত করেছে? লিটল পার্পল দৃঢ়ভাবে উত্তর দেয়, অবশ্যই। ইডিয়ান প্রশংসা করে বলে, তুমি তো সত্যিই টিয়ানি। লিটল পার্পল গর্ভভরে হাসে, আমি বিখ্যাত ট্রেজার হান্টিং মাউস, তাই এত জ্ঞানী। ঠিক তখনই লিটল গোল্ড গর্জন করে উঠে বলে, আমার সুন্দর স্বপ্নে ব্যাঘাত ঘটাচ্ছে। ইডিয়ান শাওজিকে জিজ্ঞেস করে, এখন কি করব ড্রাগনের ডিম ফোটানোর জন্য? লিটল পার্পল উত্তর দেয়, যেদিন এটি সত্যিই খোলস ভেঙে বেরোবে, সেদিন গুরু এমন একটি আত্মিক পেট লাভ করবেন যার রাজা স্তরকেও ছাড়িয়ে যাবে। ইডিয়ান মনের ভেতর ভাবে, একটি কিং লেভেল স্পিরিট পেট, সত্যিই প্রত্যাশার মতো কিছু। ঠিক তখনই ইউ এসে ডাক দেয়, খাবার প্রস্তুত। ইডিয়ান বলে, আসছি। খাবারের পর ইডিয়ান হাতে নেয় একটি লম্বা তালিকা। সেখানে লেখা, গ্র্যান্ড মাস্টার পর্যায়ে উন্নীত হতে ভায়োলেট ক্লাউড বডি রিফাইনিং টেকনিক অপরিহার্য। এই কৌশল অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গকে শানিত করে, হাড়কে শক্তিশালী করে, সীমা ভেঙে নতুন শক্তি গঠন করে। ইডিয়ান বিস্ময়ে দেখে তালিকার ভেতরে একটি স্পেশাল ইমপ্রিন্ট লুকানো আছে। সে তার প্রতিভা ব্যবহার করে ফোকাস করতে যায়, কিন্তু হঠাৎই চারপাশ অন্ধকার হয়ে যায়। ইডিয়ান হতবাক হয়ে বলে, এটা কি ভায়োলেট ক্লাউড বডি রিফাইনিং টেকনিকের অভ্যন্তরীণ স্থান? তার সামনে দাঁড়িয়ে আছে এক রহস্যময় মাস্টার। মাস্টার ধীর কণ্ঠে বলে, অবশেষে তুমি এসে গেছো। এক রহস্যময় মুহূর্তে ইডিয়ান বিস্ময়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তার সামনে উপস্থিত অজানা ব্যক্তিটির দিকে তাকিয়ে সে কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি কে? ঠিক সেই সময় তার সামনে হঠাৎ করে সক্রিয় হয়ে ওঠে সিস্টেমের স্ট্যাটাস উইন্ডো। সেখানে ভেসে ওঠে অবিশ্বাস্য কিছু তথ্য। মানব, বজ্রের গড অমর, সাধনার প্রতিভা অজানা, কপি করা সম্ভব নয়। বজ্র প্রতিভা অতীন্দ্রিয় স্তর, কপি করা সম্ভব নয়। খোদাই প্রতিভা মধ্য স্তর, কপি করা সম্ভব। শক্তি প্রতিভা শীর্ষ স্তর, কপি করা সম্ভব নয়। এই তথ্যগুলো দেখেই ইডিয়ানের মনে সন্দেহের ঝড় ওঠে। তখনই সেই অজানা ব্যক্তি ধীর কণ্ঠে বলে ওঠে, অবশেষে তুমি এসে গেছ, আমার উত্তরাধিকারী। আমি হচ্ছি বজ্রের অমর গড। দৃশ্য হঠাৎ বদলে যায়। একজন লোক দ্রুত ঘোড়া থেকে নেমে দৌড়াতে দৌড়াতে পৌঁছে যায় ইউন পরিবারের প্রাঙ্গণে। হাঁপাতে হাঁপাতে সে জানায়, ইউন মিস, আমরা অবশেষে তাকে খুঁজে পেয়েছি। সে ইউএ পরিবারের কেউ। তারপর সে ব্যাখ্যা করে, গোপন জগৎ খোলার সময় একমাত্র ইউএ পরিবারই একজন বহিরাগতকে প্রবেশ করিয়েছিল। তার নাম ইয়েতিয়ান। এই খবর শুনে প্যাং ইউ, যে তখন শান্তভাবে ধ্যান করছিল, বিস্ময় বলে ওঠে, ইয়েতিয়ান? সে আসলে কি যে ইউএ পরিবারের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে? খবরদাতা জানায় তাদের প্রকৃত সম্পর্ক অজানা, তবে ইয়েতিয়ানকে ইউএ লিনহাই বেসের ৫ম একাডেমি থেকে নিয়ে এসেছিল। এরপর সে আরও এক চমকপ্রদ তথ্য দেয়, ইউএ লিন গতকালই গ্র্যান্ড মাস্টার পদে উন্নীত হয়েছে। এ কথা শুনে প্যাং ইউ বিস্ময়ে উত্তেজিত হয়ে ওঠে। কিন্তু যখন সে শুনতে পায় যে ইউএ লিন এখন ডেমন সি বেসের ১ নম্বর প্রতিভা হিসেবে পরিচিত, তখন তার অহংকারে আগুন জ্বলে ওঠে। সে রাগে খবরদাতাকে লাথি মেরে ফেলে দিয়ে ঘোষণা করে, তরুণ প্রজন্মের মধ্যে ১ নম্বর প্রতিভা আমি, এটা মনে রেখো। পরিস্থিতি শান্ত হওয়ার পর সে ঠান্ডা গলায় বলে, এ নিয়ে আর তদন্তের দরকার নেই। আমি নিজেই ইয়েতিয়ানের সঙ্গে দেখা করব। যদি সত্যি সেই হয় যে প্রাণ শক্তির স্টোন কোর ছিনিয়ে নিয়েছে, তবে ইউএ পরিবারও তাকে রক্ষা করতে পারবে না।
দৃশ্য আবার ফিরে আসে সেই রহস্যময় স্থানে, অজানা মাস্টারের কাছে। মাস্টার ইতিয়ানের দিকে তাকিয়ে ব্যাখ্যা করে, এখানে আসতে পারা মানে তোমার কিছু ক্ষমতা আছে, তবে তুমি যে আমাকে দেখছ, আমি আসলে সত্যিকারের আমি নই। এটা আমার খোদাই প্রতিভা দিয়ে তৈরি একটি মরীচিকা। এই পুরো স্থানটাই আমার শক্তির সৃষ্টি, একটি সাধারণ ভ্রম মাত্র। ইতিয়ানের মনে প্রশ্ন জাগে, এই ব্যক্তির প্রকৃত শক্তি কতটা? সে কি মনার্ক স্তরেরও ঊর্ধ্বে? হঠাৎ মাস্টার আর সময় নষ্ট না করে ইতিয়ানের উপর ভয়ঙ্কর চাপ প্রয়োগ করে। অদৃশ্য শক্তির ভারে ইতিয়ান মাটিতে লুটিয়ে পড়ে। সে শ্বাস নিতে কষ্ট পেতে পেতে ভাবে, এটা কি ভয়ঙ্কর আভা! একটি সাধারণ মরীচিকা হয়েও এটা কেন মনার্ক স্তরের রাজা ইউনহোর থেকেও শক্তিশালী মনে হচ্ছে? মাস্টার ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে এবং বলে, এবার আমি যাচাই করব তুমি আমার উত্তরাধিকার পাওয়ার যোগ্য কিনা। তারপর সে ইতিয়ানের প্রতিভাগুলো একে একে বিশ্লেষণ করতে থাকে। গতি, প্রতিরক্ষা, সহনশীলতা সবকিছু দেখে সে বিস্মিত হয়ে যায়। তুমি কিভাবে এতগুলো প্রতিভার অধিকারী হতে পারলে? ইতিয়ান কষ্ট করে উঠে দাঁড়ায়। ইটিয়ান গভীর বিস্ময়ে মাস্টারের দিকে তাকিয়ে বলে, আমি কখনো ভাবিনি তুমি আমার প্রতিভাগুলো দেখতে সক্ষম হবে। মাস্টার শান্ত কণ্ঠে জবাব দেয়, তোমার নার্ভাস হওয়ার দরকার নেই। একাধিক প্রতিভা থাকা নিজেই একটি বিরল বিষয়। সবকিছুই নির্ভর করে প্রতিটি সাধকের ভাগ্য এবং তাদের যাত্রায় পাওয়া সুযোগের ওপর। আমি তোমার এই গোপন রহস্যে আগ্রহী নই। ইটিয়ান কিছুটা স্বস্তি পেলেও কৌতূহল থামে না। সে জিজ্ঞেস করে, তাহলে সিনিয়র, আপনি উত্তরাধিকারী বলতে কি বোঝাতে চেয়েছিলেন? আর আপনার স্তর কি? আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি সাধারণ মনার্ক স্তরের বিশেষজ্ঞ। মাস্টার হালকা হেসে বলে, আমি আগেই বলেছি আমি তোমার গোপন রহস্যে আগ্রহী নই, তাই আমার ব্যাপারে খোঁজাখুঁজি করারও দরকার নেই। তবে এই বইয়ে আমি যে খোদাই রেখে গেছি তা খুঁজে পাওয়ার জন্য একটি বিরল প্রতিভা প্রয়োজন, যেমন স্পেশাল প্রতিভা। আমি শুধু চাই ভবিষ্যৎ প্রজন্মের প্রতিভাবানদের কিছু পরামর্শ দিতে। তোমার একাধিক প্রতিভা আছে, তাই তুমি আমার মানদণ্ডে পড়ো। সেই কারণেই আমি ভেবেছি তোমাকে গ্র্যান্ড মাস্টার হতে সাহায্য করার আরও ভালো উপায় আছে। ইটিয়ান অবাক হয়ে বলে, আমাকে সাহায্য করার আরও ভালো উপায়? মাস্টার মাথা নেড়ে বলে, ঠিক তাই। তোমার প্রতিভা অনেক রকমের, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তোমার মধ্যে নিম্ন থেকে মধ্যস্তরের প্রতিভাও রয়েছে। কিন্তু মনে রেখো, সত্যিকারের বিশেষজ্ঞরা জীবন মৃত্যুর লড়াইয়ে শুধুমাত্র শীর্ষস্তরের প্রতিভা ব্যবহার করে। যদি তুমি যুদ্ধের সময় নিম্ন স্তরের প্রতিভা ব্যবহার করো, সেটাই তোমার দুর্বলতা হয়ে দাঁড়াবে। ইটিয়ান মনে মনে উপলব্ধি করে এটা সত্যি। সে ভাবে, যদি আমি নিম্ন স্তরের প্রতিভা ব্যবহার করি তাহলে শত্রুর সামনে আমার দুর্বলতা প্রকাশ পাবে। এখন থেকে প্রতিভা কপি করার সময় আমাকে আরও সতর্ক হতে হবে। মাস্টার আবার বলে, নিম্ন স্তরের প্রতিভা যত বেশি থাকবে ততই তোমার বিকাশ সীমাবদ্ধ হয়ে যাবে। তাই যদি তুমি আরও এগোতে চাও, তোমার সামনে একটাই পথ, তোমার সব প্রতিভাকে শীর্ষস্তরে উন্নীত করা। ইটিয়ান হতবাক হয়ে যায়, কি? আমার সব প্রতিভাকে শীর্ষস্তরে উন্নীত করা? এটা কি আদৌ সম্ভব? মাস্টার নিশ্চিন্ত ভঙ্গিতে বলে, যতক্ষণ তুমি যথেষ্ট যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করবে ততক্ষণ তুমি তোমার প্রতিভাকে উন্নীত করতে পারবে। আমি তোমাকে শুধু একবার সাহায্য করব। এই বলে সে 2 আঙুলে চুটকি বাজায়। মুহূর্তের মধ্যে চারপাশের দৃশ্য বদলে যেতে থাকে। এক নতুন অদ্ভুত ঘর তৈরি হয়। ইটিয়ান বিস্ময়ে বলে ওঠে, খোদাই করা স্পেশাল রুম, উল্টো প্রবাহের ঘর। এখানে আরেকটি স্পেশাল রুম আছে। মাস্টার ব্যাখ্যা করে, এই ঘরে সময় বাইরের সময় থেকে ভিন্নভাবে প্রবাহিত হয়। বাইরে 1 ঘন্টা, এখানে 1 মাসের সমান। ইটিয়ান স্তব্ধ হয়ে যায়। কি? বাইরে 1 ঘন্টা, এখানে 1 মাস? মাস্টার মাথা নেড়ে বলে, ঠিক তাই। তবে মনে রেখো, এটা কেবল একবারই ব্যবহার করা যাবে। তুমি যদি এখন এই ঘর ছেড়ে যাও তাহলে আর কখনো ফিরে আসতে পারবে না। ইটিয়ান কিছুক্ষণ চুপ করে থেকে নিজের লক্ষ্য পরিষ্কার করে নেয়। আমার এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য গ্র্যান্ড মাস্টার স্তরে পৌঁছানো। যদি ইউন পরিবার প্রাণশক্তি স্টোন কোর সম্পর্কে জেনে যায় তাহলে শুধু গ্র্যান্ড মাস্টার হলেই আমি ইউকে রক্ষা করতে পারব। দীর্ঘ কণ্ঠে সে বলে, আমি এখানেই থাকব আমার প্রতিভাগুলোকে উন্নীত করার জন্য। মাস্টার হেসে ওঠে, কি অসাধারণ শেখার মানসিকতা। ঠিক তখনই হঠাৎ করে মাস্টার অদৃশ্য হয়ে যায়। ইটিয়ান অবাক হয়ে চারপাশে তাকিয়ে বলে, সে কোথায় গেল? ঠিক তখনই তার মনের ভেতর ভেসে ওঠে মাস্টারের কণ্ঠ, যদি তুমি যথেষ্ট ভাগ্যবান হও, মনার্ক স্তরে পৌঁছানোর পর হয়তো আমার আসল দেহ দেখার যোগ্যতা অর্জন করবে। ইটিয়ান বিস্ময়ে বলে, মোনার্ক স্তর? মাস্টারের কণ্ঠ আবার শোনা যায়, আমি তোমার জন্য একটি উপযুক্ত প্রতিদ্বন্দ্বী পাঠিয়েছি।
মন ভরে তাকে হত্যা করো। হঠাৎ সামনে আবির্ভূত হয় এক ভয়ঙ্কর দানব। ইটিয়ান তাকিয়েই চমকে ওঠে, এটা তো গ্র্যান্ড মাস্টার স্তরের দানব। দানবটি বিশাল হাত তুলে ইটিয়ানের ওপর আঘাত হানে। ইটিয়ান তার গতি প্রতিভা ব্যবহার করে দ্রুত সরে যেতে চায়, কিন্তু দানবের গতি অবিশ্বাস্য। এটা কত দ্রুত! পালানোর আগেই দানবের বিশাল মুষ্টি তার ওপর আঘাত হানে। প্রচণ্ড আঘাতে ইটিয়ান মাটিতে ছিটকে পড়ে। কষ্টে উঠে এসে দানবটির দিকে তাকিয়ে বলে, এই দানবটা অবিশ্বাস্যভাবে শক্তিশালী। কিছুক্ষণ শ্বাস নিয়ে এসে হিসাব করতে থাকে, আমি যখন এই ঘরে ঢুকেছিলাম তখন প্রায় মধ্যরাত ছিল। এখন সূর্য ওঠার আর 6 ঘন্টা বাকি। যদি আমি সময় মতো বের হতে না পারি, ইউ আমাকে অচেতন অবস্থায় দেখে চিন্তিত হয়ে পড়বে। তার চোখে দৃঢ়তা ফিরে আসে, তাহলে আমাকে এটা অর্ধ বছরের মধ্যে শেষ করতেই হবে। দৃষ্টিটি ধীরে ধীরে বদলে এসে থামে এক ব্যস্ত বাজারে। সকালবেলার নরম আলো চারদিকে ছড়িয়ে পড়েছে। দূরে কোথাও মোরগ কুকুরুক্কো করে ডেকে উঠছে, আর তার সঙ্গে সঙ্গে বাজার জুড়ে শুরু হয়ে গেছে কেনাবেচার কোলাহল। কেউ সবজি সাজিয়ে বসেছে, কেউ আবার ক্রেতাদের ডাকছে জোর গলায়, তাজা সংগ্রহ করা ঔষধি গাছপালা, মিস করবেন না, খুবই সস্তা, মাত্র 5টি স্বর্ণমুদ্রা। এক ক্রেতা এগিয়ে এসে জিজ্ঞেস করে, এটার দাম কত? বিক্রেতা গর্বের সঙ্গে বলে, আমি পুরো রাত জেগে অপেক্ষা করেছি এটা ধরার জন্য। তুমি বলতে চাইছো তুমি একাই একটা সিলভার মুন নেকড়ে শিকার করতে পারবে না? আশেপাশে আরও কিছু মানুষ নিজেদের শিকার করা দানবের অংশ নিয়ে এসেছে বিক্রি করতে, আর বাজারে যেন এক অদ্ভুত প্রাণ চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। হঠাৎ দৃশ্য আবার বদলে যায়। এবার দেখা যায় ইউকে। সে এখনো গভীর ঘুমে ডুবে আছে, আর ঘুমের মধ্যেই অস্পষ্টভাবে ডেকে উঠছে, ভাই ভাই। তার পাশেই লিটিল পার্পেল আর লিটিল গোল্ড নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। কিন্তু একই সময় অন্য এক জায়গায় চলছে ভয়ঙ্কর লড়াই। দেখা যায় ইটিয়ানের আসল শরীর মাটিতে নিস্তেজ হয়ে পড়ে আছে, আর তার আত্মা অন্য এক জগতে কঠোর প্রশিক্ষণে ব্যস্ত। সেখানে সে এক ভয়ঙ্কর দানবের সঙ্গে প্রাণপণ যুদ্ধ করছে। দানবটির শক্তি দেখে ইটিয়ান দাঁতে দাঁত চেপে বলে, এই দানবটা পুরোপুরি উন্মত্ত হয়ে গেছে। সে সঙ্গে সঙ্গে নিজের ট্যালেন্ট সক্রিয় করে, শীর্ষ স্তরের শক্তি প্রতিভা। এক প্রচণ্ড ঘুষিতে সে দানবটিকে আঘাত করে, আর সেই আঘাতে দানব মাটিতে ছিটকে পড়ে। ইটিয়ান গভীর নিঃশ্বাস নিয়ে বলে, এবার সময় এসেছে সব শেষ করার। সে তার ছুরি বের করে, আর সেই মুহূর্তেই তার যুদ্ধ ধরনের প্রতিভা সম্পূর্ণভাবে উন্নীত হয়ে যায়। হঠাৎ তার সামনে সিস্টেমের স্ট্যাটাস উইন্ডো ভেসে ওঠে। ডিং, মানব ইয়েতিয়ান। সাধনার প্রতিভা অতীন্দ্রিয় স্তর, গতি প্রতিভা শীর্ষ স্তর, ছুরি ধরনের প্রতিভা শীর্ষ স্তর, ছায়া প্রতিভা শীর্ষ স্তর, পুনর্জন্ম প্রতিভা শীর্ষ স্তর, শক্তি প্রতিভা শীর্ষ স্তর, প্রতিরক্ষা প্রতিভা শীর্ষ স্তর, স্পেশাল প্রতিভা মধ্য স্তর, ধন অন্বেষণ প্রতিভা উচ্চ স্তর। ঠিক তখনই দানবটি উঠে দাঁড়িয়ে বিশাল পাথর তুলে ইটিয়ানের দিকে ছুড়ে মারে। একসাথে অসংখ্য পাথর তার দিকে ধেয়ে আসে। ইটিয়ান আরেকটি ট্যালেন্ট সক্রিয় করে, শীর্ষস্তরের ছুরি ধরনের প্রতিভা তলোয়ার নিয়ন্ত্রণ বিশৃঙ্খল আঘাত। মুহূর্তের মধ্যে তার সামনে আসা সব পাথর টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে। ইটিয়ানের চোখে তখন আত্মবিশ্বাসের ঝলক। সে হেসে বলে, এবার তুমি শেষ। সব ট্যালেন্ট একসাথে সক্রিয় করে সে বজ্রগতিতে দানবটির সামনে পৌঁছে যায় এবং তার ছুরি দিয়ে চূড়ান্ত আঘাত হানে। এক মুহূর্তের নিস্তব্ধতার পর দানবটি ধীরে ধীরে ভেঙে পড়ে। ইটিয়ান হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে থাকে। তারপর ধীরে ধীরে তার মুখে হাসি ফুটে ওঠে, অবশেষে আমি জিতেছি। ইটিয়ানের আত্মা ধীরে ধীরে তার আসল শরীরে ফিরে আসে। মাটিতে পড়ে থাকা দেহটি কেঁপে ওঠে। তারপর সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। চারপাশে তাকিয়ে সে গভীর নিঃশ্বাস নিয়ে বলে, আমি বাস্তবে ফিরে এসেছি। ঠিক তখনই ইউ ঘুম থেকে জেগে উঠে তার সামনে এসে দাঁড়ায়। ভাই, তুমি জেগে উঠেছ? এখন নাস্তার সময়। কাছেই একটা দোকান আছে, খুব ভালো খাবার পাওয়া যায়। তুমি কি আমার সঙ্গে গিয়ে খেতে চাও? ইটিয়ান ইউকে দেখেই হঠাৎ ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে। ইউ হকচকিয়ে যায়। ভাই, কি হয়েছে? তুমি কি কোনো খারাপ স্বপ্ন দেখেছ? ইটিয়ান নরম গলায় বলে, না, শুধু মনে হচ্ছে অনেক দিন হয়ে গেছে তোমাকে শেষবার দেখেছি। কথাটা শুনে ইউ লজ্জায় লাল হয়ে যায়। সে তাড়াতাড়ি তাকে সরিয়ে দিয়ে বলে, ভাই, আমরা ভাই বোন হলেও তুমি হঠাৎ করে এভাবে জড়িয়ে ধরে এত চিজি কথা বলতে পারো না। সে মুখ ঘুরিয়ে হাঁটতে হাঁটতে বলে, তুমি কি লজ্জা পাচ্ছ না? আমি তো না খেয়ে মরেই যাব। ইটিয়ান একটু অপ্রস্তুত হয়ে হেসে বলে, আচ্ছা আচ্ছা, সরি। তুমি তো বলেছিলে একসাথে নাস্তা করব, চল যাই। আমি তো কখনো ঠিকমতো বাজারও করিনি।
কি শপিং? কথাটা শুনে ইউর চোখ চকচক করে ওঠে। সে দৌড়ে আবার তার সামনে এসে দাঁড়ায়। তুমি সিরিয়াস? তুমি আমার সঙ্গে বাজারে যাওয়ার সময় পাচ্ছ? দারুণ! ইটিয়ান হাসে। অবশ্যই, কোনো সমস্যা নেই। গোপন জগতে যুদ্ধ করে আমি বেশ ভালোই টাকা উপার্জন করেছি। টাকার কথা শুনে ইউ আরও খুশি হয়ে যায়। অসাধারণ। ভাই, তুমি একটু অপেক্ষা করো, আমি পোশাক বদলে আসছি। ইউ ভেতরে চলে গেলে ইটিয়ান নিজের শক্তি অনুভব করে। সে মনে মনে ভাবে, আমি কখনো ভাবিনু যুদ্ধ ধরনের প্রতিভা শীর্ষস্তরে পৌঁছালে আমার শক্তি এতটা বাড়বে। আমি এখন গ্র্যান্ড মাস্টার হওয়ার খুব কাছাকাছি, আর মাত্র একটু বাকি। কিছুক্ষণ পর তারা বাইরে বের হয়। চারপাশে তাকিয়ে ইটিয়ান বলে, ডেমনসি বেসের বাজার সত্যি সমৃদ্ধ হচ্ছে। ইউ মাথা নেড়ে বলে, তুমি ঠিকই বলেছ ভাইয়া। সুযোগ পেলে ইউয়েলিং আপু আর জিয়াও ইউ আপুকে আমাদের বাড়িতে ডাকো না কেন? তাদের সাহায্যের জন্য আমি একটা বড় ভোজের আয়োজন করতে চাই। ইটিয়ান সম্মতি জানায়, অবশ্যই, এতে কোনো সমস্যা নেই। ইউ আবার বলে, আমাদের তাদের সঙ্গে আরও ভালো সম্পর্ক গড়া উচিত, বিশেষ করে আমরা এখন এখানে থাকব বলে। এদিকে তাদের ব্যাগের ভেতর থেকে লিটল গোল্ড আর লিটল পার্পেল মুখ বের করে চারপাশে দৃশ্য দেখছিল। ইউ এক আপেলের দোকানে গিয়ে জিজ্ঞেস করে, হাফ কেজি আপেলের দাম কত? দোকানদার উত্তর দেয়, 2 সিলভার। এরপর সে কাপড়ের দোকানে গিয়ে দরদাম করতে থাকে। আর একটু কম দামে দেওয়া যাবে না? ইটিয়ান পাশে দাঁড়িয়ে শুধু অবাক হয়ে সবকিছু দেখে। তারপর তারা একটি পানির ফোয়ারা কাছে আসে। ইউ বিস্ময় বলে, এটা কি ফোয়ারা? আমি জীবনে প্রথমবার দেখছি। আহ, কত সুন্দর! শেষে তারা একটি নাস্তার দোকানে গিয়ে বসে। খেতে খেতে ইটিয়ান বলে, আমি অনেক দিন ধরে কিছু পান করিনি, আর তুমি তো এখনো ছোট, তাই মদ খেতে পারবে না। ইউ হাসতে হাসতে বলে, মাতাল হইও না কিন্তু, আমি তোমাকে একদমই বহন করতে পারবো না। কিছুক্ষণ চুপ থেকে সে নরম গলায় বলে, সত্যি, অনেক দিন পর আমরা এভাবে শান্তিতে সময় কাটাতে পারছি। ইটিয়ান হালকা হাসে। হ্যাঁ, কি আনন্দময় একটা দিন। কিন্তু সেই শান্ত মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয় না। দৃশ্য হঠাৎ বদলে যায়। প্যাং ইউ ইটিয়ানের বাড়ির সামনে এসে দাঁড়ায়। দরজা ঠেলে ভেতরে ঢুকে চারদিকে তাকিয়ে এসে বলে, সে কি বাড়িতে নেই? ইয়েতিয়ান? শপিং শেষ করে ইউ একা বাড়ির পথে হাঁটতে থাকে। যেতে যেতে একটু বিরক্ত গলায় বলে, সত্যি, আমার ভাই কোনো কিছু নিয়েই চিন্তা করে না। আমি বিশ্বাসই করতে পারছি না যে সে আমাকে একা বাড়ি যেতে দিল। সে লিটল গোল্ডকে হাতে তুলে নিয়ে বলে, সে বলেছিল তুমি আমাকে রক্ষা করবে, তাই তো লিটল জিন? ঠিক তখনই তার মনে পড়ে কিছুক্ষণ আগের কথোপকথন। ইটিয়ান বলেছিল, আমি কিছু জিনিস কিনতে যাচ্ছি, তুমি আগে বাড়ি চলে যাও। ইউ অবাক হয়ে বলেছিল, হুঁ, তুমি কি আমাকে সঙ্গে নিতে চাও না? তারপর নিজেই সিদ্ধান্ত নিয়ে বলে, ঠিক আছে, তাহলে আমার দ্রুত বাড়ি যাওয়া উচিত। ইটিয়ান তাকে বুঝিয়ে বলেছিল, ও জায়গাটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে, তুমি বাড়ি গিয়ে বিশ্রাম নাও, চিন্তা করো না, আমি শিগগিরই ফিরে আসব। এখন ইউ হাঁটতে হাঁটতে বিড়বিড় করে, থাক, সে যখন বাড়ি ফিরবে তখনই আমি তাকে ভালো করে বকবক করব। এদিকে কিছু দূরে প্যাঙ্গুয়ের লোকেরা আগে থেকেই ওত পেতেছিল। তারা ঠান্ডায় দাঁড়িয়ে থাকতে থাকতে বলে, আহ, কত ঠান্ডা! হঠাৎ ইউকে দেখে একজন মুখোশধারী বলে, ইয়ং মিস, কেউ এসেছে? ইউ এর মুখ ইউয়েলিংয়ের সঙ্গে মিল থাকায় সে অবাক হয়ে বলে, হুঁ, ও কি ইউএ পরিবারের ইউয়েলিং? প্যাং ইউ ঠান্ডা গলায় বলে, না, সে শুধু একজন সাধারণ মার্শাল যোদ্ধা, তবে সত্যিই দেখতে অনেকটা তার মতো। এমন মিল আমি কল্পনাও করিনি। ঠিক তখনই ইউ লক্ষ্য করে লিটল গোল্ড ব্যাগ থেকে বের হয়ে এসেছে। সে তাড়াতাড়ি বলে, হুঁ, তুমি হঠাৎ বাইরে এলে কেন? তাড়াতাড়ি ভেতরে যাও, ভাই বলেছিল তোমাকে কেউ দেখতে পারবে না। একই সময় লিটল পার্পেলও বের হয়ে আসে। ইউ আতঙ্কিত হয়ে বলে, ভেতরে যাও, দুজনেই ভেতরে যাও। কিন্তু দুই ছোট প্রাণী যেন বিপদের আভাস পাচ্ছিল। প্যাং ইউ তাকিয়ে অবাক হয়ে বলে, এটা তো বেগুনি ধনন্বেষণ ইঁদুর। দৃশ্য হঠাৎ বদলে যায় মার্শাল প্যাভিলিয়নের সদর দপ্তরে। ইটিয়ান সেখানে একটি জিনিস নিচ্ছিল। দোকানদার হাসি মুখে বলে, এটা তোমার অনুরোধ করা আনসিং পিল। মার্শাল যোদ্ধারে এটি ব্যবহার করতে পারে, দাম বেশি নয়, তাই আমরা এটি তোমাকে বিনামূল্যে দিচ্ছি। ইটিয়ান অবাক হয়ে বলে, বিনামূল্যে দিচ্ছ? দোকানদার হেসে বলে, তুমি তো মার্শাল প্যাভিলিয়নের ভিআইপি, তোমাকে বিনামূল্যে দেওয়া কোনো ব্যাপারই না। ইটিয়ান খুশি হয়ে বলে, এতে শিয়াও ইউ এর সাধনা দ্রুত বাড়বে। দোকানদার আবার বলে, শিয়াও ইউ, তাহলে তোমার জন্য একটি শীর্ষস্তরের স্কিল বইও খুঁজে দিচ্ছি। ইটিয়ান হেসে বলে, হাহা, তাহলে অনেক ধন্যবাদ। ঠিক তখনই লিটল পার্পেল তার মনে সংকেত পাঠায়, মাস্টার, আমরা বিপদে আছি, ইউন পরিবার থেকে কেউ এসেছে, আপনাকে দ্রুত ফিরতে হবে। ইটিয়ান চমকে উঠে বলে, লিটল পার্পেল? আর এক মুহূর্ত দেরি না করে সে সব জিনিস ফেলে রেখে দৌড়াতে শুরু করে। পেছনে থাকা ম্যানেজারকে সে বলে,
ইউ বিপদে পড়েছে, বড়ি আর স্কিল বইগুলো আপাতত এখানে রাখুন, পরে এসে নিয়ে যাব। ম্যানেজার হতভম্ব হয়ে বলে, ইউ বিপদে পড়েছে, কি হয়েছে? কিন্তু ততক্ষণে ইটিয়ান তার স্পেশাল প্রতিভা টেলিপোর্টেশন ব্যবহার করে অদৃশ্য হয়ে যায়। পাশে থাকা শিয়াও বিস্ময়ে বলে, সে উধাও হয়ে গেল, এ কেমন ক্ষমতা? একজন কর্মচারী স্কিল বই নিয়ে এসে বলে, বোন শিয়াও ইউ, তোমার জন্য স্কিল বই। তারপর চারপাশে তাকিয়ে বলে, সেই লোকটা কোথায় গেল? শিয়াও দ্রুত বলে, তাড়াতাড়ি ক্ল্যানে ফিরে যাও, সবাইকে জানাও তিয়ানের ছোট বোন বিপদে আছে, কাউকে পাঠাও তাকে সাহায্য করতে। তারপর নিজেই চিন্তিত গলায় বলে, আমার খারাপ কিছু মনে হচ্ছে। এদিকে ইটিয়ান দ্রুত ছুটে চলেছে, তার চোখে আগুন, মনে শুধু একটাই চিন্তা, ইউন পরিবার, যদি তোমরা ইউ এর একটি চুলও স্পর্শ করো, আমি তোমাদের সবাইকে মেরে ফেলব। দৃশ্য হঠাৎ ফিরে আসে ইউ এর দিকে। সামনে লিটল জিনকে অদ্ভুতভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সে অবাক হয়ে বলে, লিটল জিন, তুমি? তারপর ভয় পেয়ে চিৎকার করে ওঠে, তুমি আসলে কে? প্যাং ইউ ঠান্ডা হাসি দিয়ে বলে, আমি কে সেটা তোমার ভাইকে জিজ্ঞেস করতে হবে। ইউ দম নিয়ে বলে, তুমি আমার বড় ভাইকে খুঁজছ? প্যাং ইউ চোখ শুরু করে বলে, না, আমি শুধু একটা ছোট ইঁদুর খুঁজছি যে আমার কাছ থেকে কিছু চুরি করেছে। ইটিয়ান যত দ্রুত সম্ভব ফুল স্পিডে দৌড়াতে শুরু করল, তার কণ্ঠে তাড়াহুড়োর ছাপ। চল তাড়াতাড়ি বাড়ি যাই। ঠিক সেই সময় হঠাৎ করেই আকাশ কালো হয়ে উঠল আর ঝমঝম শব্দে ভারী বৃষ্টি নামতে শুরু করল। ইটিয়ান অবাক হয়ে চারপাশে তাকিয়ে বলল, ওহ হায়, হঠাৎ করে কেন বৃষ্টি শুরু হলো? বৃষ্টি উপেক্ষা করেই সে দ্রুত সেই জায়গায় পৌঁছে গেল যেখানে তার বাসা ছিল। চারদিকে তাকাতে তাকাতে তার মনে পড়ে গেল সোল কন্ট্রাক্টের কথা। নিজে মনে বলল, সোল কন্ট্রাক্টের শেষ অবস্থান আমি এখানে অনুভব করতে পেরেছিলাম, কিন্তু ইউ কোথায়? ঠিক তখনই তার চোখে পড়ে লিটল জিন। ইটিয়ান দৌড়ে গিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, লিটল জিন, তুমি ঠিক আছো? ইউ কোথায়? লিটল জিন কাঁপছিল, শরীর দুর্বল, কণ্ঠ ভাঙা। গুরু, আমি দুঃখিত, আমি খুবই অকেজো, তারা ইউংমিসকে নিয়ে গেছে। এ কথা শুনে ইটিয়ানের বুকটা কেঁপে উঠল। এরপর সে দেখতে পেল লিটল পার্পেলকেও, যে লুকিয়েছিল। মাস্টারকে দেখে সে কেঁদে উঠল, গুরু, আমি দুঃখিত গুরু, যুদ্ধে সাহায্য করার মতো শক্তি আমার ছিল না, শেষ পর্যন্ত কিছুই করতে পারিনি। ইটিয়ান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর গভীর দুঃখ নিয়ে বলল, এটা তোমাদের দোষ নয়, এটা আমার। আমাকে ইউকে একা ফিরতে দেওয়া উচিত হয়নি, সবকিছুর কারণ আমি। তার চোখে তখন অনুশোচনা আর রাগ একসাথে জ্বলছিল। সে তার স্থানিক প্রতিভা পকেট ইনভেন্টরি ব্যবহার করে বলল, তোমরা দুজন আগে বিশ্রাম নাও, সুস্থ হয়ে ওঠো। এরপর তার মুখ কঠিন হয়ে গেল, চোখে আগুনের ঝলক। আর ইউন পরিবার, আমি এখনই তাদের সবাইকে মেরে ফেলব। ঠিক তখনই ইউরেলিং লাফিয়ে তার সামনে এসে দাঁড়াল। ইটিয়ান বিস্মিত হয়ে বলল, ইউরেলিং! দৃশ্য পরিবর্তন হয়ে যায় ইউন পরিবারের ভূগর্ভস্থ কারাগারে। সেখানে ইউকে ধাক্কা দিয়ে একটি অন্ধকার সেলের ভেতর ফেলে দেওয়া হলো। সে সাথে সাথে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, তোমরা আসলে কারা? আমাকে এখনই ছেড়ে দাও। সে দৌড়ে গিয়ে লোহার দরজায় আঘাত করতে করতে চিৎকার করতে লাগল, খুলে দাও, দরজা খুলে দাও, আমার ভাই তোমাদের কখনোই ছেড়ে দেবে না। আমাকে এভাবে বন্দী করার জন্য তোমরা শাস্তি পাবে। গেটের এক পাহারাদার হেসে উঠল, হ্যাঁ, মনে হচ্ছে তুমি এখনো তোমার পরিস্থিতি ঠিকমতো বুঝতে পারোনি। সে ধীরে ধীরে বলল, ইউংমিস ইচ্ছাকৃতভাবেই ওই দুই পশুকে জীবিত রেখেছিল, যাতে তারা তাদের আত্মার চুক্তির মাধ্যমে ইয়েতিয়ানকে সতর্ক করতে পারে। ইউ বিস্ময়ে কাঁপতে কাঁপতে বলল, তুমি কি বোঝাতে চাইছ? পাহারাদার ঠান্ডা গলায় উত্তর দিল, আমি বলতে চাই, এটা একটা ফাঁদ। যদি তোমার ভাই এখানে আসে, সে মারা যাবে। এরপর আবার দৃশ্য বদলায়। ইটিয়ানকে দেখা যায় মাটিতে পড়ে আছে, অচেতন অবস্থায়। ইউয়েলিং তার পাশে দাঁড়িয়ে আছে। সে ইটিয়ানকে অজ্ঞান করে দিয়েছে, কারণ সে জানে ইটিয়ান এখন রাগে অন্ধ হয়ে তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নিতে পারে। তাই তাকে থামানোর জন্যই এই কঠিন সিদ্ধান্ত। কারাগারের অন্ধকার সেলে ইউ এর অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হয়ে উঠছিল। তার মুখে আর হাতে আঘাতের দাগ স্পষ্ট। সে কষ্টে দেয়ারে ঠেস দিয়ে দাঁড়িয়ে হঠাৎ চিৎকার করে উঠল, ভাই, বড় ভাই, আমি কোথায় আছি? এদিকে হঠাৎই ইটিয়ানের ঘুম ভেঙে গেল। সে কপালে হাত দিয়ে কষ্টে বলল, মাথা ব্যথা করছে। তারপর ধীরে ধীরে সবকিছু মনে পড়তে লাগল। মনের ভেতর বলল, ইউয়েলিং, তাহলে সম্ভবত এটাই ঘটেছিল।
সে উঠে বসে ইউয়েলিংয়ের দিকে তাকিয়ে বলল, ইয়ন পরিবার নিশ্চয়ই জেনে গেছে যে আমি তাদের প্রাণশক্তি পাথরের খনি নিয়ে গেছি, তাই তারা ইউকে অপহরণ করেছে। সবই আমার দোষ, আমি খুবই অসতর্ক ছিলাম। ইউয়েলিং শান্ত কণ্ঠে বলল, যেহেতু ইয়ন পরিবারের চূড়ান্ত লক্ষ্য হল সেই প্রাণশক্তি পাথরের খনি, তার মানে ইউ আপাতত নিরাপদই আছে। অতিরিক্ত তাড়াহুড়ো করো না, আমরা কিভাবে এগোব সেটা ভেবে নিতে হবে। কিন্তু ইটিয়ান আর থামার মতো অবস্থায় ছিল না। সে হঠাৎ দৌড়ে বেরিয়ে যেতে লাগল। আমি এখনই যাচ্ছি। ইউয়েলিং চিৎকার করে উঠল, এই ইয়েতিয়ান, সেখানেই থামো। সে সামনে এসে দাঁড়িয়ে ইটিয়ানের পথ আটকে দিল। কঠিন কণ্ঠে বলল, যদি তুমি এখনই ইয়ন পরিবারের দিকে ঝাঁপাও তুমি মারা যাবে। তুমি কি পাগল হয়ে গেছ? বুঝতে পারছো না এটা একটা ভাদ? ইটিয়ান রাগে চিৎকার করে উঠল, কিন্তু ও আমার বোন, আমার একমাত্র পরিবার। এটার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। যদি সত্যি আমাকে সাহায্য করতে চাইতে তাহলে আমার সঙ্গে যেতে, আমাকে থামাতে নয়। ইউয়েলিং কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে করে তার হাত থেকে একটি সূক্ষ্ম সূচ বের করল। পরের মুহূর্তে শোঁক। সূচটি সোজা ইটিয়ানের দিকে ছুটে গেল। ঝমঝম। ইটিয়ানের শরীর হঠাৎ থেমে গেল। সে অবাক হয়ে বলল, আমার শরীর নড়ছে না। সবকিছু অন্ধকার হয়ে গেল। যখন আবার তার জ্ঞান ফিরল, সে নিজেকে এক অজানা জায়গায় দেখতে পেল। চারপাশে তাকিয়ে বিভ্রান্ত হয়ে বলল, আমি কোথায় আছি? তার চোখ পড়ল ইউয়েলিংয়ের দিকে। ইউয়েলিং, তুমি আমার সঙ্গে কি করেছ? ইউয়েলিং শান্তভাবে বলল, চিন্তা করো না, এটা শুধু পক্ষাঘাতের বিষ মাখানো সূচ ছিল, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটা ইউএ পরিবারের বাইরের একটি ব্যক্তিগত প্রাসাদ, তুমি এখানে নিরাপদ। এটিয়ান আবার উঠে দাঁড়াতে চাইল। আমাকে যেতে হবে, ইউকে বাঁচাতে হবে। ইউয়েলিং মাথা নেড়ে বলল, আমার মনে হয় না তোমার যাওয়া উচিত। তোমার শরীরের বিষ এখনও কাটেনি, আর বর্তমান তুমি ইউয়ান পরিবার থেকে ইউকে বাঁচানোর জন্য খুবই দুর্বল। সে আরও যোগ করল, ইউয়ান ফেংয়ের বিরুদ্ধে লড়াই করাই তোমার জন্য কঠিন, আর যদি ইউয়ান হেয়ের মুখোমুখি হতে হয়, একজন মোনার্ক র্যাঙ্ক, তুমি কি পারবে? এটিয়ান দাঁত চেপে বলল, তাহলে তুমি কি আমাকে এখানেই বসে থাকতে বলছো, কিছুই করব না? ইউয়েলিং ধীরে বলল, তুমি বিষয়টা খুব সহজভাবে ভাবছ। শান্ত হও আর আমার কথা শোনো। আমার গুপ্তচররা জানিয়েছে ইউয়ান পরিবারের সবকিছু স্বাভাবিক, তারা শুধু তোমার অপেক্ষা করছে। এটিয়ান বিস্মিত হয়ে বলল, এটা কি শুধু একটা ভাইটালিটি স্টোন মাইন নয়? তারা যদি ইউর কোনো ক্ষতি না করে আমি সেটা ফিরিয়ে দিতে রাজি আছি। ইউয়েলিং গম্ভীর হয়ে বলল, তুমি যদি না যাও তাহলে ইউ এখনও নিরাপদ থাকতে পারে, কিন্তু তুমি যদি তাদের টোপ কেলে ফেলো তাহলে তুমি আর ইউ দুজনেই মারা যাবে। সে কিছুক্ষণ থেমে আবার বলল, ডেমানসি বেসে ইউএ আর ইউএন পরিবার বহু বছর ধরে শত্রু। ইউএন পরিবার অনেক দিন ধরেই আমাদের ধ্বংস করার সুযোগ খুঁজছিল, এবার তারা সেই সুযোগ পেয়েছে। ভাইটালিটি স্টোন মাইন দখলের আসল উদ্দেশ্য শুধু এটা নয়, তারা মার্শাল প্যাভিলিয়ন দখল করে ইউএ পরিবারকে পুরোপুরি গুড়িয়ে দিতে চায়। ইটিয়ান স্তব্ধ হয়ে গেল। যুদ্ধ? ইউয়েলিং মাথা নেড়ে বলল, হ্যাঁ, এটা শুধু তোমার বিষয় নয়, এটা মোনার্কদের যুদ্ধ। ইটিয়ান নিচু স্বরে বলল, কিন্তু শিয়াও ইউ তো কিছুই করেনি। তবুও সে জড়িয়ে পড়ল, তার চোখে কঠিন বাস্তবতার ছাপ। আসলে আমাদের আর কোনো উপায় নেই। আমরা এমন এক পৃথিবীতে জন্মেছি যেখানে দুর্বলরা সবসময় শক্তিশালীদের দ্বারা শোষিত হয়। ঠিক তখনই দূরে এক দৃশ্য, একজন বৃদ্ধ আর একটি ছোট ছেলে হাঁটছে। ছেলেটি কাঁদো কাঁদো গলায় বলল, বাবা, আমার খুব খিদে পেয়েছে। বৃদ্ধ লোকটি মমতা ভরা কণ্ঠে বলল, আর একটু ধৈর্য ধরো, আমরা প্রায় বাড়ি পৌঁছে গেছি। এই দৃশ্য দেখে ইটিয়ান মনে মনে বলল, তবুও বাস্তবতা আমাদের সামনে এগিয়ে যেতে বাধ্য করবে। সে দৃঢ় কণ্ঠে বলল, তাহলে আমাকে বলো, আমার কি করা উচিত? তুমি যা বলবে আমি তাই করব। ইউয়েলিং হালকা হাসল, তোমার শুরু থেকেই এটা করা উচিত ছিল। তারপর সে পরিকল্পনা বলতে শুরু করল, শোনো, প্রথমে তোমাকে এটা করতে হবে, তারপর তারপর পরিকল্পনা শেষ হলে ইউয়েলিং জিজ্ঞেস করল, সব বুঝতে পেরেছ? ইটিয়ান দৃঢ়ভাবে বলল, হ্যাঁ, আমি বুঝেছি। ইউয়েলিং বলল, মনে রেখো, আর কখনো বেপরোয়া হয় না। ঠিক তখনই একজন সহকারী এসে বলল, মিস, আপনার অতিথি আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। ইউয়েলিং উঠে দাঁড়ালো, ঠিক আছে, আমি আসছি। চলে যাওয়ার আগে সে ফিরে তাকিয়ে বলল, আর একটা কথা,
আগামীকাল বিকেলে তোমাকে আমার সঙ্গে এক জায়গায় যেতে হবে। ইটিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করল, কোথায়? ইউএ ফ্যামিলির এরিয়ায় ভোরবেলা ইউয়েলিং ইটিয়ানকে ডেকে নিয়ে যাচ্ছিল। চারপাশ তখনও আধো অন্ধকার। ইটিয়ান বিরক্ত হয়ে বলল, তুমি কি বলনি যে আমরা বিকেলে যাব? আমরা এখানে এত ভোরে কেন? তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ইউয়েলিং শান্তভাবে বলল, চুপ করো আর শুধু আমাকে অনুসরণ করো। তবে মনে মনে সে ভাবল, সময় নিয়ে সে একদমই বিশ্বাসযোগ্য না, তাই আগে ইতিয়ানের সমস্যাটা মিটিয়ে নেওয়াই ভালো। কিছুক্ষণ পর তারা একটি ঘরের সামনে এসে দাঁড়াল। ইউয়েলিং দরজার দিকে ইশারা করে বলল, আমরা এসে গেছি, ভেতরে যাও। ইটিয়ান দরজা খুলে ভেতরে ঢুকতেই নাক কুঁচকে গেল। এক অদ্ভুত তীব্র গন্ধ তাকে আঘাত করল। সে নাক চেপে বলল, ধ্যাত, এটা কিসের গন্ধ? এটা কি ইউএ পরিবারের সেপটিক ট্যাঙ্ক নাকি? তার সামনে একটি বিশাল পাত্রে অদ্ভুত এক তরল ফুটছিল, পাশেই আগুন জ্বলছিল। ইউয়েলিং পাশে থাকা অ্যালকেমিস্টকে জিজ্ঞেস করল, কেমন চলছে? এটা কি তৈরি? অ্যালকেমিস্ট উত্তেজিত কণ্ঠে বলল, আরেকটু আরেকটু, এটাই শেষ পাত্র। এবার কোয়েঞ্চিং লিকুইড সফলভাবে তৈরি হয়েছে। ইউয়েলিং এগিয়ে গিয়ে তরলটি পরীক্ষা করে মাথা নেড়ে বলল, হ্যাঁ, দেখতে ভালোই লাগছে। অ্যালকেমিস্ট গর্ব ভরে হেসে বলল, হা, আমার দক্ষতার ওপর আপনি ভরসা রাখতে পারেন। এরপর ইউয়েলিং হঠাৎ ইটিয়ানের দিকে তাকিয়ে বলল, ইটিয়ান, তোমার পোশাক খুলে ফেলো। ইটিয়ান হতবাক হয়ে বলল, কি, আমার পোশাক খুলব? ইউয়েলিং কড়া গলায় বলল, তাড়াতাড়ি করো, সময় নষ্ট করো না, ভেতরে ঢোকো। ইটিয়ান একটু লজ্জা আর বিরক্তি নিয়ে বলল, আমাকে জোর করতে হবে না, আমি নিজেই করছি। সে পোশাক খুলে আত্রের দিকে তাকিয়ে বলল, এরপর কি? এই ওষুধি তরলে ডুবে থাকলে আমি কি গ্র্যান্ডমাস্টার লেভেলে পৌঁছাতে পারবো? ইউয়েলিং গম্ভীরভাবে বলল, এই ওষুধটাকে হালকা করে দেখো না, এটা ইউএ পরিবারের গোপন রেসিপি থেকে তৈরি উচ্চ স্তরের মহা ঔষধ। তুমি অবশ্যই গ্র্যান্ডমাস্টার স্তরে পৌঁছাবে। ইটিয়ান ধীরে ধীরে সেই তরলের মধ্যে বসে পড়ল। কিছুক্ষণের মধ্যেই তার মুখ বিকৃত হয়ে গেল। ইউয়েলিং জিজ্ঞেস করল, ইটিয়ান, কেমন লাগছে? ইটিয়ান দাঁত চেপে বলল, মনে হচ্ছে আমার পুরো রক্তপ্রবাহে সূচ ফুটানো হচ্ছে। ইউয়েলিং শান্তভাবে বলল, ওটা ওষুধের প্রভাব। এটা তোমার মেরিডিয়ানগুলো প্রসারিত করছে। তোমাকে এটা সহ্য করতে হবে। 2 দিন, পুরো 2 দিন তোমাকে এটা শোষণ করতে হবে। ইটিয়ান কষ্টে বলল, ব্যথা করছে। ইউয়েলিং কড়া গলায় বলল, মাঝপথে বের হলে সব নষ্ট হয়ে যাবে। ইটিয়ান গভীর শ্বাস নিয়ে বলল, চিন্তা করবেন না, এই সামান্য ব্যথা কিছুই না, আমি সহ্য করব। ইউয়েলিং কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ঠিক আছে, আমার অন্য কাজ আছে, আমি যাচ্ছি। ওর কিছু হলে সাথে সাথে আমাকে জানাবে। অ্যালকেমিস্ট মাথা নেড়ে বলল, হ্যাঁ মিস। ঘর থেকে বের হয়ে ইউয়েলিং মনে মনে বলল, তোমাকে অবশ্যই ব্রেক থ্রু করতে হবে, ইতিয়ান। এরপর দৃশ্য বদলে যায় ইউএ পরিবারের আকাশের উপরে। বিশাল এক উড়ন্ত জাহাজ ধীরে ধীরে নেমে আসছে। নিচে অনেক লোক অপেক্ষা করছে। ইউয়েলিংয়ের অ্যানসেস্টার দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, আপনি বেশ সময় নিলেন, নিয়েজিয়ান। জাহাজ থেকে নেমে আসে এক ব্যক্তি, ফরমেশন বিশেষজ্ঞ, নিয়েজিয়ান, গ্র্যান্ড মাস্টার লেভেল। চারপাশের এল্ডাররা মাথা নিচু করে সম্মান জানায়। অ্যানসেস্টার এগিয়ে এসে বলল, ইউএ পরিবারের পক্ষ থেকে মাস্টার নিকে স্বাগত জানাই। নিয়েজিয়ান ঠান্ডা গলায় বলল, চলুন সরাসরি আসল কথায় আসা যাক। পিছনে দাঁড়ানো লোকেরা অবাক হয়ে ফিসফিস করতে লাগল, সে কে? এমনকি পরিবারের প্রধানও তাকে এত সম্মান দিচ্ছে। অ্যানসেস্টার তাকে ভেতরে নিয়ে যেতে যেতে বলল, দয়া করে ভেতরে আসুন মাস্টার। পিছনের লোকেরা আরও বিস্ময়ে বলল, ফরমেশন মাস্টার খোঁজার দিন, তাহলে সে সত্যিই একজন বিরল ফরমেশন মাস্টার। এরপর দৃশ্য আবার ইউন পরিবারের ভূগর্ভস্থ কারাগারে ফিরে আসে। ইউ মাটিতে বসে আছে, মাথা হাঁটুর সাথে ঠেকানো। তার চোখে হতাশা, ঠোঁটে শুধু একটাই শব্দ, ভাই। সে বারবার একইভাবে ডাকতে থাকে। আবার দৃশ্য বদলে যায় ইটিয়ানের কাছে। সে এখনও সেই ফুটন্ত তরলের মধ্যে বসে আছে, শরীর কাঁপছে, কিন্তু সে সহ্য করে যাচ্ছে। হঠাৎই সে কিছু অনুভব করে, তার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। সে ধীরে ধীরে বলে, একটা ড্রাগনের ডিম। দৃশ্য পরিবর্তন হয়ে যায় ইউএ পরিবারের সভাকক্ষে। সেখানে নিয়ে জিয়ানকে সম্মানের সাথে ভেতরে আনা হলো। অ্যানসেস্টার হাসি মুখে বললেন, মাস্টার নিয়ে, আমাদের এই সাধারণ প্রাসাদে আপনার পদার্পণ আমাদের জন্য গৌরবের বিষয়। আপনার উপস্থিতি এই দুঃসময়ে ইউএ পরিবারের জন্য সত্যিই বড় সহায়তা। সামনে সুন্দরভাবে শরবত পরিবেশন করা হলো। অ্যানসেস্টার অনুরোধের সুরে বললেন, দয়া করে আমাদের সাহায্য করুন গ্র্যান্ডমাস্টার। নিয়ে জিয়ান ধীরে ধীরে শরবত পান করে ঠান্ডা গলায় বলল, এল্ডার ইউএ, আপনি জানেন আমি সাধারণত খুব ব্যস্ত থাকি। পারিবারিক কলহ বা বিরোধে জড়ানোর কোনো আগ্রহ আমার নেই। পাশেই দাঁড়িয়ে থাকা এল্ডার বেন মনে মনে বিরক্ত হয়ে ভাবল, লোকটা বেশ অহংকারী।
ঠিক তখন অ্যানসেস্টার হাততালি দিয়ে কাউকে ভেতরে আসতে বললেন। বাইরে থেকে একজন কিছু মূল্যবান জিনিস নিয়ে ঢুকতেই ইউয়েলিং তাকে থামিয়ে বলল, 1 সেকেন্ড অপেক্ষা করুন, ওটা আমাকে দিন, আপনি যেতে পারেন, আমি নিজেই ভেতরে নিয়ে আসছি। ইউয়েলিং সেই বাক্সটি নিয়ে ভেতরে এসে ধীরে ধীরে খুলল। বাক্স খুলতেই নিয়েজিয়ানের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। মনে মনে সে বলে উঠল, এটা? বাক্সের ভেতরে ছিল ভাইটালিটি গ্যাদারিং পিল, প্রাণ শক্তি সঞ্চয়কারী বিরল ঔষধ। নিয়েজিয়ান বড়িটি হাতে নিয়ে মুগ্ধ হয়ে ভাবল, এই ইউএ পরিবার সত্যিই সম্পদে পরিপূর্ণ। ইউয়েলিং মুচকি হেসে তার প্রতিক্রিয়া লক্ষ্য করছিল। অ্যানসেস্টার জিজ্ঞেস করলেন, গ্র্যান্ডমাস্টার নিয়ে আমাদের এই উপহারে আপনি সন্তুষ্ট? নিয়েজিয়ান হেসে উঠল, এল্ডার ইউএ, এমন উদারতা কিভাবে আমি প্রত্যাখ্যান করি? যেহেতু আমি আপনার উপহার গ্রহণ করেছি, বলুন আপনি আমাকে দিয়ে কি করাতে চান? অ্যানসেস্টার ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বললেন, ইউন পরিবার বহুবার আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তারা আমাদের ব্যবসা দখল করছে, আমাদের শিষ্যদের আহত করছে। আমরা আর কি সহ্য করতে পারছি না। আমি চাই আপনি আমাদের সাথে হাত মিলিয়ে ইউন পরিবারকে ধ্বংস করতে সাহায্য করুন। ঠিক তখনই দৃশ্য হঠাৎ বদলে যায় ইউএ পরিবারের ভূগর্ভস্থ গোপন কক্ষে। সেখানে ইটিয়ান এখনও সেই ঔষধি তরলের মধ্যে বসে আছে। হঠাৎ তার চোখ পড়ে সামনে থাকা ডিমটির দিকে। সে বিস্ময়ে বলে ওঠে, কি হচ্ছে? এই ড্রাগনের ডিমটা ফুটতে চলেছে। ডিমটির গায়ে ফাটল ধরতে শুরু করেছে, আর আশ্চর্যের বিষয়, ওই ঔষধি তরলের শক্তি ধীরে ধীরে ডিমটি শোষণ করতে শুরু করেছে। ইটিয়ান বিস্মিত হয়ে বলল, তাহলে আমি সবটুকু শক্তি সংগ্রহ করব আর তোমাকে সব শোষণ করতে দেব। এই বলে সে তরলের শক্তি নিয়ন্ত্রণ করতে শুরু করল। মুহূর্তেই পুরো ঘরে বাষ্প ছড়িয়ে পড়ল, চারপাশ কাঁপতে শুরু করল, পুরো বিল্ডিং যেন কেঁপে উঠল। উপরে দাঁড়িয়ে থাকা অ্যালকেমিস্ট ভয়ে তাকিয়ে বলল, কি হচ্ছে? ভূমিকম্প নাকি? হঠাৎ কাঁপুনিতে সে পড়ে গেল। নিচে ইটিয়ান সেই বিশাল পাত্র থেকে উঠে এলো। তার চারপাশে সব তরল বাতাসে ভেসে আছে। সে সেই সমস্ত শক্তি নিজের মধ্যে টেনে নিচ্ছে। অ্যালকেমিস্ট আতঙ্কে দৌড়াতে দৌড়াতে বলল, আমাকে এটা ইয়াংমিসকে জানাতে হবে। ইটিয়ান নিজের শক্তি অনুভব করে মনে মনে বলল, এটা সত্যি ইউএ পরিবারের গোপন রেসিপি। ভাবতেই অবাক লাগে কতটা শক্তিশালী। হঠাৎ তার চোখ পড়ে সেই মাইন থেকে পাওয়া মূল্যবান পাথরের দিকে। সে বিস্ময়ে বলে ওঠে, 1 মিনিট, ড্রাগনের ডিমটা কেন ভাইটালিটি কোরস্টোনের শক্তিও শোষণ করছে? তার শরীরের ভেতরে শক্তি প্রবাহ বেড়ে যেতে লাগল। সে উত্তেজিত কণ্ঠে বলল, আমি পরবর্তী স্তরে পৌঁছাতে যাচ্ছি। ঠিক তখনই বাইরের দৃশ্যে পুরো এলাকা কেঁপে উঠছে। অ্যালকেমিস্ট দৌড়ে এসে ইউয়েলিংয়ের সামনে হাঁপাতে হাঁপাতে বলল, ইয়াংমিস, সমস্যা হয়েছে। নিয়েজিয়ান চারপাশে তাকিয়ে বলল, ভূমিকম্প? কি হচ্ছে এখানে? অ্যালকেমিস্ট আতঙ্কে বলল, ভেতরে কিছু একটা ভয়ঙ্কর হচ্ছে। সেই মুহূর্তেই ইটিয়ানের শক্তি বিস্ফোরিত হলো। সে চোখ বন্ধ করে অনুভব করল, আমি অবশেষে গ্র্যান্ডমাস্টার স্তরে পৌঁছে গেছি। কিন্তু তার বিস্ময় এখানেই শেষ নয়। সে অনুভব করল আরও কিছু পরিবর্তন হচ্ছে। তার সিস্টেম সক্রিয় হয়ে উঠল। স্ট্যাটাস উইন্ডো। তার মনের ভেতর ভেসে উঠল একটি বার্তা, রক্তের চুক্তিটি সফলভাবে সম্পন্ন হয়েছে।